৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না। আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে। মাননীয় মন্ত্রী আপনাদের জন্য সুখবর আছে। আমি আপনাদেরকে বলেছি বিবৃতিটা হোক, তারপরে তো আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প। মাননীয় সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতেই আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। যে গল্পটা আমি ইতিমধ্যে হয়তোবা অনেকখানে বলেছি, শুনেছেন, কিন্তু এটা আজকে যে পরিস্থিতি সে পরিস্থিতি না বললেই না। সেটা হচ্ছে যে একজন খুব বড় গায়ক, তাকে সঙ্গীত সম্মেলনে দাওয়াত করা হয়েছে। তিনি গাছেন, আরও অনেক সঙ্গীতজ্ঞ আছেন। সকলের সঙ্গীত শেষ হওয়ার পরে তার টার্ম যখন আসলো, তখন তিনি গান গাইতে শুরু করলেন। গান গাইতে শুরু করলে একটু চোখ বুঝে, যা হয় ক্লাসিক্যাল মিউজিক, যারা গান তারা তার প্রাণ দিয়ে গান। অনেকক্ষণ গাওয়ার পরে তিনি যখন চোখ মেললেন, তখন দেখলেন যে কেউ নেই হাউসে, শুধুমাত্র একজন বসে আছে। সে একজন বসে আছে, সে আপনার, উনি ভাবলেন যে ওই ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বোদ্ধা, সঙ্গীত বোদ্ধা। সুতরাং উনি তাকে ডেকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরলেন যে আপনি হচ্ছেন সত্যি সঙ্গীতের আসল ভক্ত। তো হচ্ছে না, আমি তো বসে আছি, এইমাত্র যে শতরঞ্চিটার উপর বসে আপনি গান গাচ্ছেন, ওই শতরঞ্চিটা আমার। আপনার কখন গান শেষ হবে, তারপর আমি যাব। আমি কথা এই জন্য বললাম মাননীয় স্পিকার, যে আমাদের সালাউদ্দিন সাহেবের এই অসাধারণ একটা বক্তব্যের পরে আমি একজন মেঠো রাজনীতিবিদ, আমার বক্তব্য এখন ঠিক ওই রকমই একটা অবস্থা দাঁড়াবে। তারপরেও নিয়ম, আমার নেতা নির্দেশ যে বলে ফেলেন আপনি, আমি সেই কারণেই আপনার কিছু কথা বলতে চাই, যা একটু ভিন্নভাবে বলবো। আমি আজকে এই বাজেট সেশনে বক্তব্য রাখতে গিয়ে আমি কতগুলো নাম মনে করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সে নাম মনে করতে চাই আমাদের মহান নেত্রী, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এভাবেই লড়াই করে গেছেন। আমাদের সেই মহান নেত্রী, মহীয়সী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি স্মরণ করতে চাই আমাদের এই হাউসে যিনি এই বাজেট পেশ করেছেন বহুবার, আমাদের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান। আমি স্মরণ করতে চাই আজকে এই হাউসে ঠিক সালাউদ্দিন সাহেব যেভাবে সকলকে মাতিয়ে বক্তৃতা করতেন, সেই সময়ে যারা বক্তব্য রাখতেন সেই সময়ে তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজ, যার কথা ওনারা বলছিলেন এতক্ষণে, তিনি ছিলেন একটা অসাধারণ পার্লামেন্টারিয়ান শাহ আজিজ, মির্জা গোলাম হাফিজ যিনি স্পিকার ছিলেন এবং আমাদের পরবর্তীকালে যিনি এই হাউসে অন্য দলে ছিলেন, পরবর্তীকালে আমাদের আন্দোলনের সাথে যোগ দিয়েছিলেন কাজী জাফর আহমেদ, এবং আরেকজনের নাম না বললে অন্যায় করা হবে, যিনি আমাদের এখানে সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের বিএনপির বিএনপির যিনি আমাদের সবচেয়ে দুঃসময়ে বিএনপির হাল ধরেছিলেন, আমাদের খন্দকার দেলোয়ার হোসেন। আমি সেই সঙ্গে অবশ্যই স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবকে, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই বিএনপি রাজনীতির জন্য কাজ করে গেছেন। প্রিয় সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই যার সঙ্গে আমি কাজ করেছি,
যাকে আমি একজন অসাধারণ মন্ত্রী হিসাবে দেখেছি এবং যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি চলে গেছেন, তিনি নেই, এখন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী। আমি এই জন্য তার নাম স্মরণ করতে চাই যে তার সঙ্গে থেকে আমি কিন্তু অনেক কাজ শিখেছি এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন। এই কথা না বললে আমার মনে হয় আমার অন্যায় করা হবে। আমি কারাগারে ছিলাম অনেক দিন, মাননীয় স্পিকার, এবং ওই সময় আমি অনেক জামাত ইসলামের অনেক উচ্চ পর্যায়ের নেতাদের সংস্পর্শে এসেছি, একসাথে থেকেছি। আমাদের মীর কাসেম সাহেব, কামরুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব এবং আজহার ভাই উঠে গেছেন, আজহার ভাই আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন। আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ, তার নামও আমি মনে করতে চাই, কারণ তিনি লড়াই করেছেন। ডক্টর আর এ গনি, তিনি আমাদের সঙ্গে দীর্ঘকাল জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আব্দুল সালাম তালুকদার সাহেব, এই নামগুলো আমি মনে করতে চাই বারবার করে এই জন্যেই। এছাড়া অনেকে আছেন মাননীয় স্পিকার, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন। আমাদের দেশে বারবার এই দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কখনো ভাষার জন্য সংগ্রাম করেছে, এবং কখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করে লড়াই করে জীবন বাজি রেখে লড়াই করেছে। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে জাতি বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই 50 বছর পরেও ঠিক যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমার কাছে মনে হয় যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি, তখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একদম খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আজকের এই বাজেট, আমার পাশেই বসা আমাদের আমির খুসরো মোহাম্মদ চৌধুরী সাহেব, সেই সাহসী মানুষ যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে, অনেকেই বলেছেন যে এই বাজেটের কোনো নীতি নেই, সেইভাবে বলা হয়নি, পথরেখা নেই বলা হয়নি। কিন্তু এই বাজেটে যদি আপনারা দেখেন যে বাজেটের উপরে ছোট্ট একটা বইও বের করেছেন, এখানে বলা আছে যে 3টি প্রধান আর, যে আর্টের উপর ভিত্তি করে, এক মিনিট, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারাকে রোধ করবে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করবে। আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাব নির্ভর প্রবৃত্তিতে উত্তরণ, বাণিজ্য বহুমুখীকরণ ও অন্তর্বর্তীমূলক ও টেকসই প্রবৃদ্ধি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে প্রশ্নগুলো এসছে, সমালোচনাগুলো এসছে, যে আপনার একটা আপনার জনতুষ্টিমূলক একটা বাজেট,
একটা আপনার একটা এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল যে দল সব সময়ই একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। 1975 সালে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং যখন সংগ্রামকে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একে টেনে উপরে তুলেছেন এবং নতুন করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। বিএনপি হচ্ছে সেই দল যে দলটি 1990 সালে একটা ভয়াবহ স্বৈরাচারী শাসনের পরে, মিলিটারি শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আবার উঠে এসেছে সামনের দিকে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে। যে কারণে যখন বিএনপি সরকার পদত্যাগ করে আবার নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেয়, সেই সময়ও কিন্তু এই বিএনপির যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল এবং তখন বলা হয়েছিল গোল্ডম্যান স্যাক্সের থেকে যেটা একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল বলতে পারেন। মিস্টার স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে, এই প্রমাণ আমরা বারবার এই বিএনপির সাথে দেখেছি। আজকে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আরও বিশেষ করে যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন, এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন, তিনি বলেন না আমি অর্থ মন্ত্রণালয়ে থাকবো। হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, তিনি উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন। আমি এই বিষয়ে আর খুব বেশি বলবো না, আমি শুধু একটা বিষয় বলতে চাই যেটা না বললে আমার নিজের কাছে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের বন্ধুরা যারা ওই পারে বসে আছেন তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এইটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবেচিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং 71 সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এইটা পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার, এই কথাটা আমরা এই জন্য বলছি যে আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। আমি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল এনসিপি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্স সেটা খুব ভালো করছে, কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতিটাকে আরও পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এই কথাটা এই জন্য বলছি যে আমাদের এই নবীন রাজনীতিবিদদের তাদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভবিষ্যতে আরও ভালো করবে। আমরা চাই যে তারা ভালো করুক, কিন্তু এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পদে না থাকে যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটাই যারা অস্বীকার করতে পারে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শেষ করবো এই বলে, যেহেতু বক্তব্য যা বলার সালাউদ্দিন সাহেব পুরোপুরি বলেই দিয়েছেন, আমাদের অন্যান্যরা বলেছেন, আমার আর সেই বিষয়ে মনে করি আমাদের যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। শুধু একটি কথা বলতে চাই যে আমরা আজকে যার নেতৃত্বে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি, মাননীয় স্পিকার, তিনি একজন পরীক্ষিত মানুষ, সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ, এবং তিনি এই মাত্র 4 মাসের মধ্যেই গোটা জাতির সামনে এমন একটা উদাহরণ তুলে ধরেছেন
যে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। আজকে মালয়েশিয়া এবং চীন সফর করে এসে যে আশা মানুষের মধ্যে জেগে উঠেছে যে আমরা আমাদের নেতা যিনি আজকে বহির্বিশ্বেও তিনি তার যে যোগ্যতা সেই যোগ্যতার ছাপ তিনি রাখছেন, বাংলাদেশকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আজকে যে দারিদ্র্যের মধ্যে আমরা আছি, আজকে যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, সেই অনিশ্চয়তা থেকে, সেই দারিদ্র্য থেকে, সেই খাত থেকে আমাদের নেতা আমাদেরকে টেনে উপরে তুলবেন এই বিশ্বাস আমাদের আছে। তিনি যখন চায়না গিয়েছিলেন, চায়না থেকে ফিরে আসলেন, তা আমি এর আগের আমার যে আপনাদের প্রথম যে সভা আপনার অধিবেশনের প্রথমে ভাষণের উপরে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে বক্তব্য রেখেছিলাম, সেখানে আমি একটা ঘটনা বলেছিলাম। আমি ছবি দেখতে গিয়ে দেখলাম যে সেই গ্রেট হলেই আমাদের নেতাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং সেই স্যালুটটা দেওয়া হচ্ছে। আমার মনে পড়লো সেই কথা 2002 সালে আমি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম সেখানে, আমাদের আজকের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের পাশেই ছিলেন। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমাদের দেশনেত্রী পরিচয় করিয়ে দিলেন তার যে মাই সান, তখন উনি হাত শক্ত করে ধরলেন চীনের প্রধানমন্ত্রীর, ধরে করে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়োর ফাদার অ্যান্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা নিয়ে তিনি চীন গিয়েছিলেন। সেই চীনের প্রধানমন্ত্রী আবার তাকে সেই কথাই বলেছেন, তিনি সেই পতাকা নিয়ে ফিরে এসেছেন এবং আমার বিশ্বাস এই পতাকা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং বিজয় অনিবার্য এবং আমরা জয়লাভ করব। অর্থনৈতিক উন্নতি আমাদের হবেই এবং এই বাজেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী। আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি একটা পয়েন্ট অফ অর্ডার চেয়েছিলাম, একটু বলে নিব। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, বিল উত্থাপনের আহ্বান জানাচ্ছি জাতির সামনে। মাননীয় স্পিকার, বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল 1971 26শে মার্চ, সেদিনই সার্বভৌমত্ব পেয়েছিলাম। বিরোধী দলের চিফ হুইপ যে কথাটা বলেছেন যে 24-এর আন্দোলন হয়েছিল সার্বভৌমত্বের আন্দোলন, দ্যাট ইজ রং। এটাকে এক্সপাঞ্জ করা উচিত মাননীয় স্পিকার। আমি একজন মুক্তিযোদ্ধা, এটাকে এক্সপাঞ্জ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, 1998 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 এ মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার কি আপত্তি আছে বিল নিয়ে? 2 মিনিট সময় দেয়া হলো আপনাকে। 1 মিনিট লাগবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। কালকে একটা বিষয়টা উত্থাপন করেছিলাম, 77 বিধিতে আপনার এখতিয়ার আছে যে 3 দিনের যেই বাধ্যবাধকতা বিলের কপি দেওয়ার, সেটা কন্ডন করার। এখন আপনি কন্ডন করলেন কিনা এটা তো আমাদের জানানো উচিত, নাম্বার 1। দ্বিতীয়, এটা কিন্তু একটা এক্সেপশনাল মেজারমেন্ট। এক্ষেত্রে আপনার এটাকে যদি নিয়ম বানিয়ে ফেলা হয় তাহলে কিন্তু এই 77 বিধির যে স্পিরিটটা আছে এটা লঙ্ঘন হচ্ছে। আমরা দেখেছি যখন 133টা অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল, আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট ছিল। সেই সময় রাইটলি
আপনারা এটাকে ডিলেটাকে কন্ডন করেছিলেন, মানে 3 দিনের বাধ্যবাধকতাটাকে কন্ডন করেছিলেন। এখন কোন যুক্তিতে এটা 3 দিনের বিষয়টা কন্ডন করছেন এবং কোনো ঘোষণা না দিয়ে করা হচ্ছে, এই বিষয়টা আসলেই খুব উদ্বেগজনক। নাম্বার 2 যেটা আমি বলতে চাই, বিলের কপি দেয়া হয়, এর সাথে গতবারে যখন 3 দিনের বাধ্যবাধকতাকে কন্ডন করা হয়েছিল, 1 দিনে নিয়ে আসা হয়েছিল, মাননীয় স্পিকার মহোদয় একটা রুলিং দিয়েছিলেন যে বিলের সাথে একটা করে যেন আগের বিলের সাথে কম্পেয়ার করে একটা টেবিল যেন দেয়া হয়, যাতে করে মাননীয় সংসদ সদস্যগণ যখন বিলটা পেলেন, এটা আপনারা যে কমিটি আছে এটাতে প্রেরণ করবেনই, যেন মাননীয় সংসদ সদস্যগণ বিষয়টা একটু দেখতে পারেন, নজর বুলাতে পারেন, তারা নেক্সট টাইম যখন আসবেন এটার ব্যাপারে একটু প্রিপেয়ার হয়ে আসতে পারেন। এই বিল গতকালকেও কয়েকটা উত্থাপিত হয়েছে, তার আগে উত্থাপিত হয়েছে, আমরা কিন্তু সেরকম কোনো টেবিল পাইনি। আর তৃতীয় যে বিষয়টা এখানে উত্থাপন করতে চাই, এখানে আমি দেখছি এই বিলটা বলা হচ্ছে যে বিশেষ কমিটিতে প্রেরণ করা হবে। এখন আমাদের তো আইন বিচার সংক্রান্ত একটা কমিটি হয়েছে, এই বিলটা কি এক্সেপশন হলো যে যেটাকে বিশেষ কমিটিতে প্রেরণ করতে হবে, এই বিষয়ে আমার একটু আপত্তি আছে। এটা তো আইন বিষয়ক যে কমিটি আছে সেখানেই প্রেরণ করা যায়, কারণ সেখানে আমাদের আইনজীবীরা রয়েছেন, সম্মানিত আইনজীবী সদস্যগণ রয়েছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি প্রথম যেটা আনলেন মাননীয় সদস্য, এই বিলের ক্ষেত্রে অল দ্য প্রিকন্ডিশনস আর বিং ফুলফিলড। 15/6/2026 তারিখে নোটিশ দেওয়া হয়েছিল এবং বিল প্রেরণ করা হয়েছে 23/6/2026। সো এখানে সমস্ত প্রিকন্ডিশনসগুলো ফুলফিল করা হয়েছে। ধন্যবাদ। না, আমাদের রেকর্ডে আছে সব কিছু ফুলফিল করা হয়েছে, আর যেটা থাকবে না সেটার ক্ষেত্রে আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এটা 23/6 পাঠানো হয়েছে। 3 দিনের যে কন্ডিশনসটা আছে এর আগেই পাঠানো হয়েছে। এটা হচ্ছে এখানকার রেকর্ড। মাননীয় সদস্য, আপনি আপনার জায়গায় গিয়ে কথা বলবেন, নট অ্যাট দ্য ফ্লোর প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড মোতাবেক 3 দিনের আগেই নোটিশগুলা দেওয়া হয়েছে এবং কপিও দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। জি 1 মিনিটের জন্য ওনাকে মাইকটা দেন প্লিজ। 1 মিনিট। কার্যপ্রণালী বিধি, এটা বলা হচ্ছে বিলের প্রতিলিপি না পৌঁছাইলে, আপনারা দিয়েছেন কিনা এটা কিন্তু বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আমরা পাইলাম কিনা। আমাদের এখানকার যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন কেউই পান নাই বলেছেন, তো এক্ষেত্রে পৌঁছাইলো কিভাবে এটা তো আমরা বুঝলাম না। ওনারাও তো পায়নি, সরকার দলও পায়নি। আপনারা কি পাইছেন নাকি? সরকার দল একটু জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, এটা টেবিলে উপস্থাপন করা হয়েছে আমাদের রেকর্ড মোতাবেক। তারপরে ভবিষ্যতে যদি না পান এরকম বিষয়গুলো আমরা বিবেচনা করব, বাট এটার যা রেকর্ড আছে সেটা অলরেডি উপস্থাপিত হয়েছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী,
প্রস্তাব করি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 অধিকতর পরীক্ষা পূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক এই প্রস্তাব করতেছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় মন্ত্রী এটা কয়দিনের মধ্যে করবেন? মাননীয় স্পিকার, 3 days to 7 days, it depends upon you. You 3 can days, decide that. Yes, একটাতে আসতে হবে 3 days। 3 days, মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক 3 বৈঠকি দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিশেষ কমিটিতে প্রেরিত হলো। আমি এখন বিধি 75 উপবিধি 1 প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদের নোটিশে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করিলাম এই মহান সংসদে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন 77 বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষামূলক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক এবং 3 দিনের জন্য সুপারিশ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক 3 দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় চিফ হুইপ, একটি সংশোধনী দরকার, কারণ 3 কার্যদিবসে হবে, কিন্তু এর কারণ হলো আগামী পরশুদিন সংসদ বন্ধ হয়ে যাবে, তাই 3 কার্যদিবস হয় না। আপনি 3 কার্যদিবস বললে সেটাই সঠিক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে সংসদের প্রসিডিংস বা কোর্টের প্রসিডিংস যখন 3 দিন বলা হয় কার্যদিবসে মিন করা হয়, তারপরে আপনি পয়েন্ট আউট করছেন 3 কার্যদিবস অথবা বৈঠকি দিবস।
মাননীয় সদস্য, এই মুহূর্তে আমরা পয়েন্ট অফ অর্ডারে কথা বলাটা এটা তো এন্ডলেস হয়ে যাবে। আমাদের 300 বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে 300 বিধিতে একটা বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিবৃতিটা দেওয়ার জন্য বলা হলো। আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে। মাননীয় মন্ত্রী আপনাদের জন্য আমি বলি, সুখবর আছে। আমি আপনাদেরকে বলেছি বিবৃতিটা হোক, তারপরে তো আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প? মাননীয় স্পিকার, আমাদের মহান নেতা, সংসদ নেতা, তাহলে এখন বাদ দিই। মাননীয় সদস্যবর্গ, আপনাদের আসলে এই অবস্থায় আমরা তো বলেছি যে বিবৃতিটা দেয়া হোক, তারপরে অ্যাডজন করে দেন, অ্যাডজন আগামীকাল। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে, আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব আব্দুল মুক্তাদির, আপনার সময় 15 মিনিট, 15 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীর পাশের বাড়ির মন্ত্রী। উনি যে বাজেট প্রণয়ন করেছেন, সেই বাজেটের কর আহরণের দপ্তর খোদ উনার মন্ত্রণালয়ের অধীন। আর যে বিনিয়োগ করবেন, প্রবৃদ্ধি আনবেন, তার একটা বড় অংশ হবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই জন্য মাননীয় স্পিকার, নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ না হয় একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দায়িত্ব নেয়ার পরে দেড় মাস পরেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন কাজ শুরু করতে হয়েছে, এবং আমাদের যে ইকোনমির ফান্ডামেন্টালস, যে ভেরিয়েবলগুলি সামনে নিয়ে উনি কাজ করেছেন, বস্তুত এগুলি উনি ইনহেরিট করেছেন। তারপরেও যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমি র্যান্ডম বেসিসে এর আগের 12-14 বছরের বাজেট কিছু র্যান্ডম স্টাডি করেছি। দেখতে চেয়েছিলাম যে ওইগুলির সাথে মৌলিক ব্যবধান কি আছে এই বাজেটের, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে একটা থিম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রো, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি। এবং সেই বিনিয়োগটা কোথায়? মানব সম্পদ উন্নয়নের জন্য, হেলথ, এডুকেশন, দক্ষতা বৃদ্ধি, সফট পাওয়ার ডেভেলপমেন্ট, এইসবের মধ্যে বিনিয়োগ। 2013-14 সনের বাজেটে শিক্ষা খাতের বাজেটের অংশ ছিল 11.3%। এই বাজেটে সেটা মাননীয় অর্থমন্ত্রী নিয়ে এসেছেন 13.1%, যেটা জিডিপির 2%, এবং তার লক্ষ্য হচ্ছে এই সরকারের মেয়াদের মধ্যে সেটা 5%-এ নিয়ে যাওয়া। হেলথে 2013-14 সনের বাজেটে ছিল বাজেটের 4.2% অ্যালোকেশন, সেটা উনি নিয়ে এসেছেন এবার 6.71%-এ। আর মেগা প্রজেক্টের নামে গত 15-16 বছরে আমরা যেরকম দুর্নীতির মৎসব দেখেছি, সেটা থেকে শিফট করে উনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে তখনকার 31%-কে এখন বাজেটের রেশিও অনুযায়ী 18.66%-এ নিয়ে এসেছেন। তার মানে উনি খরচের লাগাম টেনে ধরেছেন।
একইভাবে বিদ্যুৎ এবং জ্বালানিতে আগের 5.1% আমরা জানি ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে দেশটি প্রায় দেলিভার উপক্রম হয়েছিল। সেই 5.1%কে এবার 1.85%-এ নিয়ে এসেছেন। উনার বাজেটের থিম হচ্ছে স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ। যে সমস্ত প্রকল্প উনি নিবেন, উনি সেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে চান, যাতে ভ্যালু ফর মানি থাকে এটার মধ্যে। মাননীয় স্পিকার, এইবারের বাজেটের গ্রোথ টার্গেট হচ্ছে 6.5%। আর এই 6.5% গ্রোথটা আমরা কিভাবে অ্যাচিভ করব, এটা নিয়ে দুই চারটা কথা বলতে চাই। যারা এই দেশে অর্থনীতির নিয়ে কাজ করেন সবাই একটা টার্মের সাথে খুব পরিচিত, ICOR, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। আমাদের মার্কেট যেহেতু অনেক ইমপারফেক্ট, ইনএফিশিয়েন্ট, সেজন্য আমাদের ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওটা লো, 5.5%। আমরা যে পরিমাণ ইনভেস্ট করি সেই 1% ইনভেস্টমেন্টের বিপরীতে জিডিপি গ্রোথে কনভার্সন হয়, যেহেতু ICOR 5.5%, কম বেশি 0.18%-এর মতো। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে আমাদের এই ইকোনমির সাইজটাকে 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়া। তো 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার জন্য আজকের যে জিডিপির সাইজ 500 বিলিয়ন, সেটাকে আগামী 8 বছরে যদি 2034 আমাদের টার্গেট হয়, পুরোপুরি ডাবল করতে হবে। তার মানে আমি যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ধরি, রিয়েল গ্রোথ 8.5-9%, তাহলে আমি 9%, তাহলে আগামী 8 বছরে 100% গ্রোথ অ্যাচিভ করা সম্ভব, মানে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়া সম্ভব। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে মাননীয় স্পিকার, সেটি হলো আমাদের এই ICOR রেশিওটা আরও নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। যদি আমাদের মার্কেটটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের স্পেন্ডিংটাকে এফিশিয়েন্ট করতে পারি, আমাদের প্রজেক্ট নেয়ার সক্ষমতাটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের সামগ্রিক প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে আমরা ঠিকমতো এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি, ICOR-কে যদি আমরা 4%-এ নামিয়ে নিয়ে আসতে পারি, তখন প্রতি 1% ইনভেস্টমেন্টের এগেনস্টে আমরা পাবো 0.25% জিডিপি গ্রোথ। তার মানে আজকের দিনে যেটা 3.5%-এ নেমে আসছে বা 3.6-এ নেমে আসছে, সেখানে আমাদের টেক্সট টু জিডিপি রেশিও যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারি 9-10%-এ, তাহলে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার বাড়বে। আজকে যেটা পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট 6.5%, এটা যদি আমরা 8-এ নিয়ে যেতে পারি, এখানে 8 বা 8.5-এ, সেখানে 2%। আর প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা এখন নেমে এসেছে 21.5%-এ, সেটাকে আমাদের টার্গেট হলো অন্তত 32-33%-এ নিয়ে যাওয়া। এই 41-42%-এর প্রাইভেট এবং পাবলিকের গ্রোথের কম্বিনেশন, ইনভেস্টমেন্টের কম্বিনেশন আমাদেরকে একটা রিয়েল গ্রোথ দিবে, যে দ্যাট উইল বি অ্যারাউন্ড 8.5-9%। মাননীয় স্পিকার, আমাদের এখনকার ইনফ্লেশন হচ্ছে 9-এর কাছে। আমি একটা ধারণার জন্য বলছি, যদি আমরা রিয়েল গ্রোথ অ্যাচিভ করতে চাই 8%, আর আমাদের ইনফ্লেশন থাকে 5%, তার মানে আমার নমিনাল জিডিপি গ্রোথ হতে হবে 13% টু অ্যাচিভ রিয়েল 8% গ্রোথ। যে নমিনাল গ্রোথটা আপনি অ্যাচিভ করবেন, সেটা থেকে ইনফ্লেশন বাদ দিয়ে রিয়েল গ্রোথ কাউন্ট হবে। তাহলে আগামী দিনে আমাদের লক্ষ্য যেমন 41-42%-এ আমাদের প্রাইভেট এবং পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়া, দ্বিতীয় লক্ষ্য হলো ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসা। কিভাবে কমাবো? মাননীয় স্পিকার, ইনফ্লেশন কমানোর জন্য আমাদের কতগুলি জায়গায় এফিসিয়েন্সি নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের লজিস্টিক কস্ট হচ্ছে 16%, জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। আমরা চিটাগং পোর্টে আমরা যদি এফিসিয়েন্সি নিয়ে আসি, যেটার জন্য আমরা কাজ করছি, যেমন ইতিমধ্যেই একজন ডেনিশ কন্টেইনার হ্যান্ডলার, মানে কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেল করছে একটা ডেনিশ কোম্পানি, আগামী দিনে আরও কতগুলি টার্মিনালে
মোর এফিসিয়েন্সি আনার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়। একইভাবে আমরা যদি ক্লিয়ারিং কস্ট কমিয়ে নিয়ে আসি এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়াই, তার মানে বাইরে থেকে যে জাহাজটা এখানে আসবে সে যখন বাড়তি 3-4 দিন এখানে ডক করে রাখবে না, তখন তার ফ্রেট কমে যাবে। ফ্রেট কমা মানে পার কন্টেইনারের কস্ট কমে আসবে, কস্ট এফিসিয়েন্সি আসবে। একইভাবে যে সমস্ত মার্কেট এসিমেট্রিজ আছে, আজকে বগুড়ায় বা ঠাকুরগাঁও যে কৃষি পণ্য উৎপাদিত হয়, মনে করেন ওই জায়গাতে কৃষকের পণ্যের বিক্রয় মূল্য পায় 20 টাকা, এক্সাম্পল মাননীয় স্পিকার। সেটা ঢাকার কারওয়ান বাজারে যখন চলে আসে এবং আমার পাশে বসা মাননীয় সাংসদ নিজান সাহেব যখন এটা কিনেন, তখন সেটা হয়তো কিনেন 72 টাকায়। এখন পরিবহন খরচ বাদেও, মত্যসত্যভোগীর লাভ বাদেও, খুচরা বিক্রেতার লাভ পড়েও আনসিন কিছু কস্টের এক্সপেন্সের কারণে এটার কস্টটা শুট আপ করে। তো এই জায়গাগুলি অ্যাড্রেস করে আমরা এখানকার মার্কেটের মধ্যে যেন আপডেটেড একটা ইনফরমেশন শেয়ারিং এর মেকানিজম, স্ট্রাকচার্ড মেকানিজম থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে আমরা লজিস্টিক কমিয়ে নিয়ে আসবো, কস্ট কমিয়ে নিয়ে আসবো মাননীয় স্পিকার। আর এই পণ্যে আনা নেওয়ার মাঝখানে হঠাৎ করে যে মূল্যের উল্লম্ফন ঘটে, সেই জায়গাগুলি অ্যাড্রেস করে সেই কস্টটা কাট ডাউন করবো। এইভাবে আমরা জীবনযাত্রার ব্যয় আগামী দিনে নামিয়ে নিয়ে আসবো, মুদ্রাস্ফীতি ইনশাল্লাহ নামিয়ে নিয়ে আসবো। সেইভাবে আনঅ্যাকাউন্টেড যেগুলি এক্সপেন্স আছে সেগুলিও কমে আসবে। আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনের। আমরা যদি আমাদের প্রোডাকশন ফেসিলিটিগুলিতে বেশি বেশি সোলার পাওয়ার ইউজ করি, তাহলে প্রোডাকশন কস্ট কমে আসবে। একইভাবে আমরা আমাদের ট্রান্সপোর্টের মধ্যে যত বেশি ই ভেহিকেল নিয়ে আসব, যত বেশি প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল নিয়ে আসব, যেটার উদ্যোগ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, তত বেশি আমাদের ট্রান্সপোর্ট কস্ট কমে আসবে। সো প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, আমাদের লজিস্টিক কস্ট, এই প্রত্যেকটা কস্ট কাটডাউনের মাধ্যমে আগামী দিন জীবনযাত্রার ব্যয় এবং ইনফ্লেশনের উপর আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসব। এবং এই ইনফ্লেশন যেহেতু আমাদের একটা রাইজিং ইকোনমি, আমরা বেশি বেশি ইনভেস্ট করব, এখানে ওয়েজ গ্রোথ হবে, বেশি বেশি শ্রমিকের চাহিদা থাকবে, সুতরাং মার্কেটের একটা হিট সবসময় থাকবে। কিন্তু আমরা যদি 4% মুদ্রাস্ফীতি নামিয়ে নিয়ে আসতে পারি আর নমিনাল জিডিপি 12% নিয়ে যেতে পারি ডাবল ডিজিটের ঘরে, তাহলে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ হবে 8%। এবং কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি 8% হয়, তাহলে 2034 নাগাদ আমার মাননীয় অর্থমন্ত্রীর যে লক্ষ্য 1 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে যাওয়া মোটেও অসম্ভব কিছু না। মাননীয় স্পিকার, এলডিসি গ্রাজুয়েশন আমরা 3 বছর পিছানোর জন্য আবেদন করেছি। আল্লাহ চাইলে সেটা হয়েও যাবে। যদি হয় তাহলে 2029 নভেম্বর মাসে আমাদের গ্রাজুয়েশন হবে, যদি 3 বছর পিছায়। তার প্রস্তুতির অংশ হিসাবে এবং এমনিতেও আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই দেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিষ্ঠা করা, একটা কন্ডিউসিভ ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। সেটার জন্য প্রথম যে জিনিসটা দরকার মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এনার্জি অ্যারেঞ্জমেন্ট। আমার বাম পাশে মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় আছেন। বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের চাহিদার 17-9-26 পরেও প্রায় 1000 থেকে 1400 MMCFD আমরা পুরো করতে পারছি না, যেটার ফলাফল হচ্ছে অলরেডি ইনস্টল প্রোডাক্টিভ ক্যাপাসিটির পুরো এফিশিয়েন্ট ইউটিলাইজেশন আমরা করতে পারছি না। আমার জানা মতে অনেকগুলি প্রকল্প যেগুলির মূল্য অন্তত 50-60 হাজার কোটি টাকার কম না, 50-60 হাজার কোটি টাকা, সেগুলি গ্যাসের অভাবে চালাতে পারছে না, সেই মেশিন ঘুরছে না। তো আগামী দিন আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমি যতটুকু জানি, দ্রুত একটি এফএসআরও সংযোজনের মাধ্যমে আরও অন্তত 550-600 MMCFD জ্বালানি যোগ করা, গ্যাস যোগ করা। যদি সেটি করা হয় তাহলে স্বল্প মেয়াদে আমাদের এই সংকটের কিছু সুরাহা হবে। আর যত দ্রুত আমরা সোলার পাওয়ার জেনারেশনে যাব, তত সেই দিক থেকেও আমরা কিছু যোগ করতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক
অনুমোদন ক্রমে আমি একটা ফিজিবিলিটি স্টাডি করেছি যে আমাদের সার কারখানা যেগুলি বছরের বেশিরভাগ সময় গ্যাসের অভাবে বন্ধ থাকে সেগুলির জন্য ডেডিকেটেড এলএনজির একটা নেটওয়ার্ক করতে। যদি আমার ফিজিবিলিটি স্টাডিটা পজিটিভ আসে তাহলে আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করব। সেটিও একটি এই জ্বালানির সংকটের উপশমের জন্য একটি সহায়ক ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসে, বিনিয়োগে আসার সাথে সাথে এরা দম হারিয়ে ফেলে। এটির কারণ হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে যখন এই সুযোগটি চালু ছিল আমরা অনেক নিচের দিকে ছিলাম। এখানে একটা কোম্পানি চালু করে তার ব্যবসা পর্যন্ত যেতে তার যতগুলি লাইসেন্স, ক্লিয়ারেন্স, পারমিট লাগে এগুলি পেতে পেতে প্রায় 355 দিন লাগে এভারেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এটির উপরে বেশ কিছু কাজ করেছি এবং আগামী দিন একটি নতুন কোম্পানির মেশিনপত্র আমদানির এলসি খোলার পর্যায়ে যেতে ইনশাল্লাহ মাত্র 14 দিন লাগবে, 14 ডেজ। অবশ্যই সমস্ত লাইসেন্স 14 দিনে হবে না, কারণ অনেকগুলিতে ফিজিক্যাল ইন্সপেকশন, ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেমন ফায়ার লাইসেন্স। সেইগুলির জন্য যে সমস্ত ইন্সপেকশন হবে সেটাও একটি এজেন্সি কোঅর্ডিনেট করবে এবং তার মাধ্যমে যতগুলি এজেন্সির ফিজিক্যাল ইন্সপেকশনের দরকার সমন্বিতভাবে সেই কাজগুলি করবে। এই মেসেজগুলি দেশ এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের কাছে পৌঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। একইভাবে যতগুলি ক্ষেত্রে ওভারল্যাপিং আছে এই সমস্ত ওভারল্যাপিং আমরা রিমুভ করার ব্যবস্থা করছি। আরজেএসসি এবং শেয়ার ট্রান্সফার ডিজিটাইজ করার ব্যবস্থা হচ্ছে, লিকুইডেশন প্রসেসটা ইজিয়ার করার ব্যবস্থা হচ্ছে। মাননীয় স্পিকার, একটা উদাহরণ আপনাকে আমি দিব। আইআরসি, ইআরসি ট্রেড লাইসেন্সগুলি এক পোর্টাল থেকে ইস্যু হবে। আমাদের দেশে জি, মাননীয় মন্ত্রী আপনার বক্তব্য শেষ করেন, আর 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 4 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। মাননীয় স্পিকার ধন্যবাদ। আমাদের দেশে ট্রেড লাইসেন্স, ব্যবসার প্রথম ধাপ হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স ইস্যু হয় কয়েক হাজার এন্টিটি থেকে। যতগুলি ইউনিয়ন পরিষদ তারাও ট্রেড লাইসেন্স ইস্যু করে, পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি, এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। তারা একটা পোর্টালে ঢুকবে, ফি জমা দিবে, কোনো কাগজপত্র দরকার হলে সেটা জমা দিবে এবং ডাউনলোড হবে তার ট্রেড লাইসেন্স, সে প্রিন্ট করে নিয়ে বের হয়ে যাবে। যে জুরিসডিকশনের তার ব্যবসা সেই জুরিসডিকশনে টাকাটা পৌঁছে যাবে, সেটা ইউনিয়ন হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক। মাননীয় স্পিকার, আগামী দিনে এই দেশের বিনিয়োগ পরিস্থিতি, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা কয়েকটা সেক্টরকে চিহ্নিত করেছি যেগুলি রিভাইভাল নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে লেদার সেক্টর। চামড়া, আমাদের এখানে গত বেশ কয়েক বছর যাবৎ চামড়া রপ্তানির পরিমাণ আটকে আছে 1 বিলিয়নের মধ্যে। আমরা এইখানে শুধু কুরবানির সময় প্রায় 1 কোটি পশু জবাই হয়। আমরা আগামী দিন পশু জবাই থেকে শুরু করে পরবর্তী ধাপে প্রত্যেকটা পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছি। আমি 1 মিনিটে উদ্যোগটা আপনাকে জানাই মাননীয় স্পিকার। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি স্থানান্তরিত হয় সাভারে, এই ব্যবস্থাপনাটা ছিল খুবই দুর্বল, যেই কারণে বেশিরভাগ ট্যানারি স্থানান্তরিত হওয়ার পরে সেখানে আর ব্যবসা শুরু করতে পারে নাই। আর যেগুলি চালু করেছে 3-4টা বাদে কোনোটা কমপ্লায়েন্ট না, যেই কারণে এখান থেকে ভালো কোনো ক্রেতা চামড়া কিনে নিয়ে যায় না। তো আমরা আগামী দিন যেটা উদ্যোগ নিয়েছি, সাভারের সিটিপি, এটি তো যেটা আছে সেটাকে আমরা কারেকশন করব, আরেকটি প্রয়োজনে করব, যাতে প্রত্যেকটা ট্যানারির এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয় এবং প্রত্যেকটা ট্যানারিকে কারিগরি সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে আমরা প্রত্যেকটিকে LGW গোল্ড সনদ নিতে বাধ্য করব, অনুপ্রাণিতও করব, বাধ্যও করব, যাতে বাংলাদেশ থেকে যে চামড়া রপ্তানি হবে সেটা হাইয়েস্ট ভ্যালু অ্যাটেইন করতে পারে। এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করব। মাননীয় স্পিকার,
এই চামড়ার পর্যাপ্ত সদ্ব্যবহার যদি আমরা করতে পারি আর চামড়াজাত পণ্য ঠিকমতো রপ্তানি করতে পারি, এই সেক্টরটি 10-12 বিলিয়নের একটা এক্সপোর্ট সেক্টরে রূপান্তরিত না হওয়ার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশে জুট উৎপাদন করি, পাট উৎপাদন করি মোটে 15 লাখ টন। আমরা উদ্যোগ নিয়েছি এটির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। চাইনিজ সরকারের কাছে আমরা একটা প্রস্তাব করেছি, যৌথ উদ্যোগে আমরা এখানে একটা রিসার্চ ল্যাব করব যাতে পাটের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা পাট পণ্যের বহুমুখীকরণের জন্য তাদের সাথে কাজ করব এবং নতুন বাজার তৈরির জন্য কাজ করব। মাননীয় স্পিকার, পাটের একটা লো ভ্যালু এডিশন হলো প্যাকেজিং, হায়ার ভ্যালু এডিশন হলো পাটজাত পণ্যের ব্লেন্ডেড ফেব্রিক, কটন বা অন্য ফেব্রিক ফাইবারের সাথে। আমরা পাট পণ্য থেকেও যেন একটা মাল্টিবিলিয়ন সেক্টরে রিটার্ন পাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আমার কাছে সময় আর বেশি নাই। আপনার বর্ধিত 4 মিনিটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ বেলায় এই কথাই শুধু বলি, আমাদের ইকোনমি মাননীয় অর্থমন্ত্রীর হাতে ইজ ইন এ সেফ হ্যান্ড। ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।